প্রিয় বন্ধুরা, লেটস লার্ন ব্লুমিং বার্ডস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা প্র্যাকটিস সেট আরম্ভ করছি গ্রামারের উপর। কিছু ইম্পর্টেন্ট গ্রামার থাকছে, সব রকম গ্রামার দেওয়ার চেষ্টা করব এরপর থেকে। আজকে কিছু ইম্পর্টেন্ট গ্রামার দেওয়ার চেষ্টা করছি, আশা করি গ্রামারগুলো ভালো লাগবে। আচ্ছা, আমরা প্রথম নাম্বারটা দেখি। লুক ড্যাশ দ্য রাইট অ্যান্ড ইউ উইল সি দ্য বিগ ট্রি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে বলছে তাহলে লুক ড্যাশ দ্য রাইট অ্যান্ড ইউ উইল সি দ্য ভিক্টরি। অপশনগুলো দেখুন। অপশনগুলো হচ্ছে অ্যাট, টু, অন, ফর, এই চারটা দেওয়া আছে। তো এটা এই গ্রামারটাতে আমাদের অপশনটা কি হবে, লুকের পরে কি বসবে, এটাই হচ্ছে তাহলে ব্যাপার। তাহলে আপনারা এই প্রশ্নটা একটু আন্দাজ করে নিন। নাম্বারটা মানে এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক হবে সেটা একটু আন্দাজ করে নিন। তাহলে এবার আমরা কিন্তু চারটা অপশনের মধ্যে দেখছি, এখানে আমরা সাধারণত লুকের ক্ষেত্রে অ্যাড বসাই, কিন্তু এখানে অ্যাড যদি বসানো হয় তাহলে কিন্তু ভুল হবে। এখানে লুকের পরে কিন্তু প্রিপোজিশন যেটা বসবে সেটা কিন্তু টু বসবে। তাহলে টুটা কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। কেন টুটা রাইট অ্যান্সার হবে? টুটা রাইট অ্যান্সার হওয়ার পিছনে কারণটা হচ্ছে, যদি আমরা লুক অ্যাট বসাই তাহলে কিন্তু লুক অ্যাট স্পেসিফিক থিং, অর্থাৎ নির্দিষ্ট কোনো জিনিস যদি বোঝায়, ধরুন লুক অ্যাট দ্য ট্রি বা লুক অ্যাট দ্য বিল্ডিং, তাহলে কিন্তু লুক অ্যাট বসে। কিন্তু যদি নন স্পেসিফিক থিং কোনো হয় তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের টু বসাতে হবে। যেমন লুক অ্যাট দ্য রাইট, লুক অ্যাট সরি লুক টু দ্য রাইট, লুক টু দ্য লেফট, এরকম করে তখন কিন্তু টু বসাতে হবে। অর্থাৎ ডান দিকে দেখুন, বা দিকে দেখুন, এখানে নির্দিষ্ট কোনো কিছু বলা নেই, সেখানে কিন্তু আমাদেরকে বসাতে হচ্ছে টু। তাহলে এটা কিন্তু রাইট অ্যান্সার আমাদের আসছে টু, লুক টু দ্য রাইট অ্যান্ড ইউ উইল সি দ্য বিগ ট্রি। তাহলে উত্তরটা হচ্ছে আমাদের টু, বি নাম্বার অপশনটা। আচ্ছা, এবার আসছি, দ্য বিল্ডিং কোলাপসড আফটার অ্যান আর্থকুয়েক হিট ইট। আচ্ছা, এখানে কি বলছে? এখানে রিপ্লেস দ্য ভার্ব উইথ গ্রুপ ভার্ব। তাহলে এই আন্ডারলাইন ভার্বটাকে রিপ্লেস করতে বলছে গ্রুপ ভার্ব দিয়ে, অর্থাৎ আমরা একটা গ্রুপ ভার্ব পাচ্ছি এবং এটার অপশনগুলো হচ্ছে ব্রেক থ্রু, ব্রেক আপ, ব্রেক ডাউন, ব্রেক ইনটু। এখানে চারটা অপশন আছে। যদি আপনারা এটা খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যে এটার অপশনটা অ্যান্সারটা কোনটা হবে। অর্থাৎ এখানে কিন্তু ভেঙে পড়া। তাহলে এই ভেঙে পড়া অর্থ কিন্তু আমরা জানি, কলাপসের ক্ষেত্রে ভেঙে পড়া হচ্ছে ব্রেকডাউন। তাহলে আমাদের অ্যান্সারটা আমরা পাচ্ছি ব্রেকডাউন। তাহলে ব্রেকডাউন ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। আচ্ছা, এবার আসছি পরের নাম্বারটাতে, তিন নাম্বারটাতে। তিন নাম্বারটা দেখুন, দ্য প্লুরাল ফর্ম অফ পেনি। পেনি আমরা যে জানি, খুচরো পয়সা হিসাবে যেটাকে আমরা পেনি বলি, সেটা হচ্ছে ইজ, পেন্স, পেন্সেস, পেন্স, পেনিস। অর্থাৎ এগুলো কিন্তু নাম্বারগুলো আলাদা আলাদা, অর্থাৎ স্পেলিং গুলো আলাদা আলাদা দেওয়া আছে। এর মধ্যে কোনটা হবে আমাদের? এটা কি এ, বি, সি অর ডি? তাহলে তিনটার মধ্যে বা চারটার মধ্যে কোনটা হবে? তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি পেনির যে প্লুরাল ফর্ম, সেটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। পেনির প্লুরাল ফর্ম কিন্তু পেন্স। এই যে এটা হচ্ছে পেন্স। তাহলে রাইট অ্যান্সার আমরা পাচ্ছি এ। আচ্ছা, এবার আসছি চার নাম্বারটাতে। সি ইজ সিনিয়র টু মি ড্যাশ 4 ইয়ার্স। তাহলে তাহলে সিনিয়র টু, এটা তো আমরা জানি সিনিয়র টু মি, কিন্তু এই ড্যাশের স্থানে কি বসবে, প্রিপোজিশনটা কি বসবে? এখানে কিন্তু আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলছি, অর্থাৎ এখানে প্রিপোজিশনটা কি বসবে? কি কি অপশন দেওয়া আছে? বাই, ফর, ইন, উইথ, চারটা অপশন দেওয়া আছে। তাহলে আমাদের চারটার মধ্যে কোনটা হবে? সি ইজ সিনিয়র টু মি ড্যাশ 4 ইয়ার্স, অর্থাৎ বাই 4 ইয়ার্স, অর ফর 4 ইয়ার্স, ইন 4 ইয়ার্স, না উইথ 4 ইয়ার্স? তাহলে আমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে। এটা রাইট অ্যান্সার হচ্ছে বাই 4 ইয়ার্স, অর্থাৎ সে আমার 4 বছরের বড়। তাহলে বাই 4 ইয়ার্স। আচ্ছা, পরের নম্বর প্রশ্নে আসি। পরের নম্বর প্রশ্ন দেখুন, দ্য রুম নিডস ক্লিনিং। এখানে কি করতে বলছে? চেঞ্জ দ্য ভয়েস। তার ভয়েস চেঞ্জ করতে বলছে। অপশনগুলো দেখুন, ক্লিনিং ইজ নিডেড টু দ্য রুম, ক্লিনিং ইজ নিডেড উইথ দ্য রুম, ক্লিনিং ইজ নিডেড দ্য রুম ইজ নিডেড ক্লিনিং। তাহলে এটার মধ্যে কোনটা অপশন হবে, মানে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে? তাহলে এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে এই চারটার মধ্যে, চারটা অপশনের মধ্যে এটা কিন্তু কোয়াজিপেসিভ আমরা বলছি। আচ্ছা, তো এটার যেটা অ্যান্সার হবে, রাইট অ্যান্সার হবে, সেটা কিন্তু হচ্ছে দ্য রুম ইজ নিডেড ক্লিনিং। এই অপশনটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, তাহলে 5 নাম্বারটা আমরা পাচ্ছি ডি। আচ্ছা, এবার আসি নাম্বার সিক্স। নাম্বার সিক্স হচ্ছে দ্য স্টাডি অফ ফায়ার ইজ কল্ড। এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আপনারা বুঝতেই পাচ্ছেন দেখে যে স্টাডি অফ ফায়ারকে কি বলা হয়।
তাহলে অপশন হচ্ছে পাইরোলজি, বি নাম্বার হচ্ছে হাইড্রোলজি, সি নাম্বার হচ্ছে পেডোলজি, ডি নাম্বার হচ্ছে পেট্রোলজি। তাহলে এখানে কিন্তু আমরা দেখছি যে এই চারটা অপশনের মধ্যে এখানে যদি আপনাদের জানা থাকে তাও ভালো, না জানা থাকলে জেনে নিন যে স্টাডি অফ ফায়ারকে কিন্তু আমরা বলি হচ্ছে পাইরোলজি। এবং বাকিগুলো খেয়াল করুন, বাকিগুলো কিন্তু হচ্ছে যেমন বি নাম্বারটা হাইড্রোলজি, এই হাইড্রোলজি কিন্তু হচ্ছে স্টাডি অফ ওয়াটার অন আর্থ, এটাকে কিন্তু আমরা হাইড্রোলজি বলি। আচ্ছা, পেরোলজি বলে হচ্ছে স্টাডি অফ ফাংশন অফ সয়েল, এটাকে আমরা কিন্তু, বা স্টাডি অফ ফরমেশন অফ সয়েল, এটাকে কিন্তু আমরা বলি হচ্ছে পেডোলজি। আচ্ছা, পেট্রোলজি যেটাকে বলি সেটা হচ্ছে স্টাডি অফ রকস, এটা কিন্তু পেট্রোলজি বলি। তাহলে এগুলোই কোনোটাই হচ্ছে না, বি সি ডি কোনোটাই হচ্ছে না। তাহলে পাইরোলজি ইজ দ্য স্টাডি অফ ফায়ার। তাহলে হচ্ছে আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার পাচ্ছি হচ্ছে স্টাডি অফ ফায়ার, পাইরোলজি। আচ্ছা, নাম্বার 7-এ আসছি। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রান্সিয়েন্ট। ট্রান্সিয়েন্টের অ্যান্টোনিম বলছে এখানে কিন্তু দেখুন। তার মানে হচ্ছে ট্রান্সিয়েন্টের বিপরীত শব্দ কি কি? শর্ট লিভড, টেম্পোরাল, স্টেশনারি, পার্মানেন্ট। তাহলে এখানে আমরা পাচ্ছি ট্রান্সিয়েন্টের যদি মানেটা জানা থাকে তাহলে এটা খুব সুবিধা হবে। আচ্ছা, আগে অপশনগুলোকে আমাদের কিন্তু না জানা থাকলেও আমাদের কিন্তু অপশনগুলোকে আগে বেছে নিতে হবে যে কোনটা আমি রাইট অ্যান্সার হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আগে রাইট অ্যান্সারটার একটা আলোচনা করছি যে রাইট অ্যান্সার এটা হবে। তাহলে ট্রান্সিয়েন্টের রাইট অ্যান্সার কিন্তু এখানে হচ্ছে অ্যান্টোনিমটা হচ্ছে, ট্রান্সিয়েন্টের অ্যান্টোনিমটা হচ্ছে কিন্তু পার্মানেন্ট, অর্থাৎ নাম্বার 7 ডি। ট্রান্সিয়েন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী আমরা বাকিগুলো দেখুন, শর্ট লিভড মানে কিন্তু ক্ষণস্থায়ী, টেম্পোরাল মানে ক্ষণস্থায়ী, স্টেশনারি মানে কিন্তু ক্ষণস্থায়ী। তাহলে এখানে আমরা কিন্তু পাচ্ছি যে এই পার্মানেন্ট শব্দটাই কিন্তু পাচ্ছি যে এটা আহ, একদম চিরস্থায়ী। তাহলে ট্রান্সিয়েন্টের অপোজিট ওয়ার্ড কিন্তু আমরা পাচ্ছি পার্মানেন্ট। আচ্ছা, এবার পরেরটা দেখুন, পরেরটা একটু অন্য ধরনের গ্রামার। দ্যাট ইজ, এখানে কি বলছে, দ্য অ্যাকিউজড কনফেসড দ্য গিল্ট, হুইচ মুড ইজ ইউজড ইন দিস লাইন। এখানে কোন মুডটাকে ব্যবহার করা আছে? ডেফিনেটলি এখানে চারটা মুডের কথা বলা আছে, আমরা তিনটে জানি, সেটা হচ্ছে নাম্বার 1 ইন্ডিকেটিভ মুড, নাম্বার বি ইম্পারেটিভ মুড, নাম্বার সি সাবজাংটিভ মুড, এন্ড নাম্বার ডি ইনফিনিটিভ মুড। তাহলে এই চারটার মধ্যে কোনটা হবে? তাহলে এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে প্রথম, যেটা খেয়াল রাখতে হচ্ছে সেটা কোনটা মুড হবে। তাহলে আমরা বুঝতে পারছি এটা ইন্ডিকেটিভ মুড। আমরা মুড যখন পড়বো তখন দেখব যে ইন্ডিকেটিভ মুডের মধ্যে কিন্তু কোনো একটা ঘটনাকে স্টেট করা হয়, সাধারণভাবে বলা হয়। এই টাইপের ঘটনাগুলোকে কিন্তু আমরা ইন্ডিকেটিভ মুড বলি। তাহলে দ্য একিউজড কনফেসড দ্য গিল্ট, এটা কিন্তু ইন্ডিকেটিভ মুডের মধ্যে পড়ছে। তাহলে নাম্বার ডি, অর্থাৎ নাম্বার 8 হচ্ছে কিন্তু এ, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, পরে আসছি এবার 9 নম্বর প্রশ্নটাতে। দ্য স্টাডি অফ ফ্রুটস ইজ কল্ড। স্টাডি অফ ফ্রুটকে কি বলা হয়? অর্থাৎ যে ফলের যে বিজ্ঞান, সেটাকে কি বলা হয়? ফলের বিজ্ঞানটাকে দেখুন, অপশন চারটা দেখুন, পোমোলজি, অ্যান্থোলজি, নাম্বার সি পেডোলজি, নাম্বার ডি অ্যাপিওলজি। তাহলে স্টাডি অফ ফ্রুটসকে যদি জানা থাকে তাহলে এটা বুঝতে সুবিধা হবে। অর্থাৎ এই স্টাডিগুলো কিন্তু আপনাদের পড়া উচিত। যারা আমরা গ্রামার গুলো করি, এই স্টাডি গুলো কিন্তু একটু সতর্ক থাকা উচিত। বিভিন্ন রকম স্টাডি বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসে। আমরা আমাদের চ্যানেলে কিছু কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছি, সেগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন। অন্যান্য গ্রামার গুলো একটু দেখে নেবেন, এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমরা এসএসসির কি কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করেছি, যেগুলো হচ্ছে আহ, আমাদের লাইন বাই লাইন সব টেক্সট অ্যানালাইসিস গুলো আছে, সেগুলোও দেখতে পারেন। আশা করি ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, এবার আসছি, স্টাডি অফ ফ্রুটস ইজ কল্ড। স্টাডি অফ ফ্রুটস কে কি বলা হয়? স্টাডি অফ ফ্রুটস কে কিন্তু বলা হয় হচ্ছে পোমোলজি, POMOLOGY, পোমোলজি। আচ্ছা, এবার এই বাকি শব্দগুলো আমরা একটু জেনে নিই, তাহলে কিন্তু সুবিধা হবে। তাহলে হচ্ছে অ্যান্থোলজি, এটা হচ্ছে কিন্তু স্টাডি অফ ফ্লাওয়ার্স, এটাকে বলে অ্যান্থোলজি। আচ্ছা, পেডোলজি, পেডোলজি আমরা কিন্তু এর আগেও পেয়েছি, স্টাডি অফ দ্য ফরমেশন অফ সয়েল, এটা হচ্ছে পেডোলজি। আচ্ছা, অ্যাপিওলজি, অ্যাপিওলজি হচ্ছে কিন্তু স্টাডি অফ বীজ, সেটা কিন্তু অ্যাপিওলজি বলে। তাহলে এই চারটা স্টাডি সম্পর্কে একটু ধারণা হয়ে গেল, এবং আমাদের এখানে রাইট অ্যান্সারটা আমরা পেয়ে গিয়েছি, অর্থাৎ স্টাডি অফ ফ্রুটস পোমোলজি, এটাই রাইট অ্যান্সার। তাহলে এটা খেয়াল রাখতে হবে এবং এগুলো জানতে হবে। একটার সঙ্গে সব অ্যান্সার গুলো জানলে আপনাদেরই সুবিধা হবে, পরে প্রশ্নগুলো উত্তর করতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা রাইট অ্যান্সার পেয়ে গেছি। আচ্ছা, নাম্বার 10, উই শুড ডেলভ ডিপ ড্যাশ দ্য টপিক।
আচ্ছা, নাম্বার অপশনগুলো দেখি আমরা। তাহলে এটা fill in the blanks বোঝাই যাচ্ছে যে fill in the blanks with appropriate preposition। তাহলে এটার অপশনগুলো কি? about, into, over, in। তাহলে কোনটা হবে? তাহলে we should delve deep into the কিন্তু টপিক। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার পাচ্ছি হচ্ছে into। তাহলে নাম্বার 10 রাইট অ্যান্সার বি। তাহলে we should delve deep into the topic। ওকে, নেক্সট প্রশ্নে আসছি। আচ্ছা, বি হ্যাপি হি সেইড, চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট সেন্টেন্স অফ দ্য লাইন। অর্থাৎ ন্যারেশন করতে দিয়েছে আমাদের এখানে। তাহলে বি হ্যাপি হি সেইড এটার ন্যারেশন করলে কি হবে? নাম্বার এ বলা আছে হি সেইড টু মি টু বি হ্যাপি, হি উইশড মি টু বি হ্যাপি, হি ওয়ান্টেড মি টু বি হ্যাপি। অ্যান্ড নাম্বার ডি বলা আছে কিন্তু এখানে হি উইশড টু বি হ্যাপি। তাহলে এখানে আমাদের কিন্তু খেয়াল রাখতে হচ্ছে যে আহ, কোনটা রাইট অ্যান্সার হবে। যদি আমরা এটার কারেক্ট ইনডাইরেক্ট সেন্টেন্স বলতে চাই তাহলে হি উইশড হিম টু বি হ্যাপি, সে তাকে উইশ করলো যে সে যেন সুখী থাকে। তাহলে এটা কিন্তু উইশড হিম পাচ্ছি। বাকিগুলো হচ্ছে না। সেই টু মি আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করব না। তারপরে ওয়ান্টেড এর পরে যে আমরা যাকে বলছি সেটা নেই বা তিনি নেই। উইশড এর ক্ষেত্রে কিন্তু সেখানে অ্যাবসেন্ট থাকার জন্য আমরা এখানেই বি নাম্বারটাকে কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ধরে নিচ্ছি। বি নাম্বারটাই কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ 11 বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসছি। দেখুন, বেবি পিজিয়ন্স আর কল্ড। বেবি পিজিয়ন কি মানে বেবি পিজিয়নদের কি বলা হয়? এটা যেগুলো আমরা থেকে যে বেবি নাম দিয়ে আহ, সেগুলো কিন্তু আপনারা জানেন এগুলো থাকে। অর্থাৎ বড়টা এবং হচ্ছে তার বাচ্চাগুলোকে কি বলা হয়? তাহলে বেবি পিজিয়নদের কি বলা হয়? এটা হচ্ছে দেখুন, স্কোয়াবস, পুলেটস, পিনেটস, পিরহানাস। এই 4টা অপশন দেওয়া আছে। তাহলে এই 4টা অপশনের মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে? তাহলে এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বেবি পিজিয়ন গুলোকে বলা হয় স্কোয়াবস। এটা রাইট অ্যান্সার হবে। পুলেটস এর ক্ষেত্রে কিন্তু ইয়াং হেনকে বলা হয় পুলেটস। সুতরাং এখানে বেবি পিজিয়ন যখন আমরা পাচ্ছি তখন কিন্তু রাইট অ্যান্সারটা আমাদেরকে এটাই দিতে হচ্ছে এ, অর্থাৎ 12 এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, পরেরটা আসি। চেঞ্জ দ্য জেন্ডার অফ নিগ্রো। নিগ্রো এর জেন্ডার চেঞ্জ, এই জেন্ডার চেঞ্জ গুলো থাকে একটু আলাদা রকম। জেন্ডার চেঞ্জ গুলো আমরা পাই, সেটা কোনটা হবে? তবে এখানে কিন্তু যেটা ব্যাপার, দেখুন এখানে ব্যাপার কিন্তু স্পেলিং গুলো দিয়ে আলাদা আলাদা করা আছে। এখানে ওয়ার্ডটাকে গোটার আলাদা করা নেই, স্পেলিং গুলোকে আলাদা আলাদা করে দেওয়া আছে। সুতরাং এটার ক্ষেত্রে আপনাদের একুরেট ধারণা না থাকলে, অর্থাৎ ওয়ার্ডটা কি হবে এটা যদি একুরেটলি না জানা থাকে তাহলে কিন্তু এটা কনফিউশন ক্রিয়েট করবে। তাহলে এই নিগ্রো এর জেন্ডার চেঞ্জটা কি হবে? নিগ্রোএস এটা হবে, না নাইগ্রেস এটা হবে, না এনই জিআর আই ই ডাবল এস এটা হবে, না এনই জিআর ই ডাবল এস এটা হবে? অর্থাৎ 13 নাম্বার আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে? সবগুলোই বানানের স্পেলিং এর এখানে একটু সমস্যা তৈরি করে দেওয়া আছে এবং কনফিউশন তৈরি করতে বাধ্য যদি এটা একুরেটলি না জানা থাকে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এটা কিন্তু আমাদের নিগ্রো এর জেন্ডার যদি আমরা করি তাহলে কিন্তু নিগ্রোর জেন্ডার চেঞ্জ হচ্ছে, ফিমেল হচ্ছে নিগ্রেস, এনই জিআরই ডাবল এস, দ্যাট ইজ নিগ্রেস। আমরা এই শব্দটাকে পাচ্ছি বানানটা এনই জিআরই ডাবল এস। আচ্ছা, এবার আসি নাম্বার 14, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড অকাল্ট। অকাল্টের সিনোনিমটাকে দেখুন, অপশনগুলো অ্যামেজিং, হিডেন, ডেঞ্জারাস, ফ্যাদমলেস। তাহলে এখানে সিনোনিমটাকে বলছে, কারেক্ট সিনোনিম অকাল্টের। তাহলে অকাল্ট মানে কিন্তু আমরা যদি জানি তাহলে আমাদের খুঁজতে সুবিধা হবে এবং আমরা রাইট অ্যান্সারটা পেয়ে যাব। এবং এই টাইপের ওয়ার্ডগুলো কিন্তু থাকে যেগুলো একটু আমরা সচরাচর ব্যবহার করি না। এই টাইপের ওয়ার্ডগুলো কিন্তু আমরা পরীক্ষাতে পাই সিনোনিমের ক্ষেত্রে, সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে। তাহলে এরকম একটা ওয়ার্ড এই অকাল্ট, এবং অকাল্টের মানে কিন্তু হচ্ছে হিডেন। এইটার মানে কিন্তু হচ্ছে অকাল্ট। সুতরাং কারেক্ট সিনোনিম আমরা পাচ্ছি বি। 14 নম্বর বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্নে আসি। দ্য ওল্ড হাউস ইজ ইনফেস্টেড ড্যাশ র্যাটস অ্যান্ড আদার ইনসেক্টস। এখানে ওল্ড হাউসটা হচ্ছে ড্যাশ দিয়ে বোঝানো আছে, অর্থাৎ মানে ড্যাশ দিয়ে এই প্রশ্নটা করা আছে। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দেওয়া আছে নিঃসন্দেহে, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে। আচ্ছা, ইনফেস্টেড অপশনগুলো দাও দেখুন, অফ, উইথ,
ইন অ্যাবাউট, তাহলে ওল্ড হাউস ইনফেস্টেড র্যাট দিয়ে এবং ইনসেক্ট দিয়ে, তাহলে আমাদের অপশন কোনটা আসবে? অপশন কিন্তু হচ্ছে আমরা পাচ্ছি ইনফেস্টেড উইথ, একদম ভর্তি থাকা, তাহলে হচ্ছে ইনফেস্টেড উইথ। 15 নাম্বার বি, বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, তাহলে হচ্ছে এবার 16 নাম্বার, হি স হু হ্যাড কাম হিয়ার, আইডেন্টিফাই দ্য সাবক্লজ। আমি আগেও বলেছি যে এখানে বিভিন্ন রকম কিন্তু গ্রামার দেওয়ার চেষ্টা করবো এবং গ্রামার গুলো কিন্তু একটু আলাদা রকম আমরা গ্রামার পাচ্ছি। গ্রামার গুলো আপনাদের দেখলে অবশ্যই কাজে দেবে, সেই টাইপের এই গ্রামার গুলো। যেমন বিভিন্ন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকছে, তারপর বিভিন্ন রকম স্টাডি গুলো থাকছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো, সব রকম গ্রামার মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এরকমই একটা গ্রামার দেখুন, আইডেন্টিফাই দ্য সাব ক্লজ। এখানে কোন রকম সাব ক্লজ ব্যবহার করা আছে? হি স হু হ্যাড কাম হিয়ার, সে দেখেছে এখানে কে এসেছে। তাহলে এখানে সাব ক্লজটা কোনটা? এখানে সাব ক্লজটা আমরা বুঝতেই পারছি কোন, মানে কি ধরনের সাব ক্লজ। এটা কি নাউন ক্লজ, না অ্যাডজেক্টিভ ক্লজ, না অ্যাডভার্বিয়াল ক্লজ, না নান অফ দিস? তাহলে এটাকে আমরা কি, কোন ধরনের সাব ক্লজ বলবো? তাহলে এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। এটা যদি আপনারা ক্লজটা সম্পর্কে আপনাদের ভালোভাবে ধারণা থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা কিন্তু হচ্ছে নাউন ক্লজ। তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 16 নম্বর আমরা পাচ্ছি এ। আচ্ছা, 17 নাম্বার, প্লুরাল ফর্ম অফ ওয়েসিস। ওয়েসিস এর প্লুরাল ফর্ম, তার মানে হচ্ছে ওয়েসিস মানে আমরা জানি মরুদ্যান, এর প্লুরাল ফর্ম যদি আমরা বলি তাহলে কোনটা? তাহলে এখানেও কিন্তু দেখুন স্পেলিং এর সমস্যা একটা তৈরি করছে, তার মানে এটাকে ভালো করে জানতে হবে। তাহলে দেখুন বানানগুলো, এটা ওয়েসেস, আবার ওয়েসেস, আবার ওয়েসিস, আবার ওয়েসিস, এই বানানগুলো আছে। তো ওয়েসিস এর প্লুরাল ফর্ম যেটা আমরা পাবো সেটা যদি আপনার একুরেট জানা থাকে তাহলে বুঝতেই পারবেন রাইট অ্যান্সারটা। আমাদের এখানে কিন্তু যদি না জানা থাকে তাহলে একটু জেনে নিন। ওয়েসিস এর রাইট অ্যান্সার কিন্তু হচ্ছে, অর্থাৎ প্লুরাল ফর্মটা হচ্ছে ওয়েসেস, ও এ এস ই এস, বি, দ্যাট ইজ 17, বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন দেখুন, নাউন ফর্ম অফ শিওর। শিওরের নাউন ফর্ম, শিওরের নাউন ফর্ম কি? এটা কি শিওর, না শিওরনেস, না সিউরিটি, না সিউরিট? কোনটা নাউন ফর্ম হবে? তাহলে এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে নাউন ফর্মটা, এই শিওরের নাউন ফর্মটা কিন্তু সিউরিটি। বানানটা দেখুন, এস ইউ আর ই টি ওয়াই, তাহলে সি নাম্বার, অর্থাৎ 18 নাম্বার হচ্ছে সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আসি, এটা একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে প্রশ্ন। neither the boy nor his friend dash responsible for the misdeed, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমরা অপশনগুলো পাচ্ছি। এখানে ভার্বটা কি বসবে? ইজ, আর, উইল, ওয়্যার, কোনটা বসবে? তাহলে 19 আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, neither the boy nor his friends, এখানে আমাদের দিতে হবে ইজ। আমরা যখন এই টাইপের গ্রামার গুলো করি তখন আমরা দেখি যে এখানে কিন্তু যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে এই সিঙ্গুলার নাম্বারটাই আমাদের এখানে ব্যবহার হচ্ছে। এখানে যে নিয়মটা সেটা হচ্ছে যে ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকে সেটাকেই সাধারণত ফলো করে এই ভার্বটা, মানে সেভাবেই বসে। তাহলে এখানে যেহেতু হিজ ফ্রেন্ড আসে তাহলে হিজ ফ্রেন্ডের সঙ্গে তো ইজ বসবে, তাই আমাদের কিন্তু এখানে আমরা ইজ দিচ্ছি। তাহলে নাইদার দ্য বয় নর হিজ ফ্রেন্ড ইজ রেসপন্সিবল ফর দ্য মিসডিড, এটা 19 এ ইজ দ্য রাইট আনসার। 20 নম্বর প্রশ্নে আসি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেজ? তুমি কি বুঝতে পারছো যে সে কি বলেছে? চেঞ্জ দ্য ভয়েস, এখানে আমাদের খেয়াল রাখতে হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এর মধ্যে যে ভয়েস চেঞ্জ করতে বলছে তার অপশনগুলো দেখি। হোয়াট ইজ সেইড ইজ আন্ডারস্টুড বাই ইউ, হোয়াট ডাজ হি সে ইজ আন্ডারস্টুড বাই ইউ, ডাজ হোয়াট হি সে ইজ আন্ডারস্টুড বাই ইউ, আচ্ছা হোয়াট হি সেজ ইজ আন্ডারস্টুড বাই ইউ। তাহলে এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে এখানে রাইট অ্যান্সারটা আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তাহলে এটা হচ্ছে না, আমরা হোয়াট ইজ সেইড এটা আমরা পাচ্ছি না, এটা ভুল আছে। আচ্ছা, রাইট অ্যান্সার পাচ্ছি কিন্তু হোয়াট ডাজ হি সে, কারণ আমাদেরকে ইন্টারোগেটিভ রেখে এখানে ডাজটাকে কিন্তু ইউজ করতে হচ্ছে, যার জন্য কিন্তু এখানে আমরা এটাকে রাইট অ্যান্সার পাচ্ছি। আচ্ছা, ডাজ হোয়াট হি সে আন্ডারস্টুড, এখানে কিন্তু ইজ নেই, সুতরাং এটা ভুল হবে, সি নাম্বারটা অ্যান্সার হবে না। আর হোয়াট হি সেজ ইজ আন্ডারস্টুড বাই ইউ, এটাও কিন্তু আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন পাই তাহলে কিন্তু সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করেই এটা পাই। সুতরাং এখানে আমরা
বি নাম্বারটাতে নাম্বার 20 বি নাম্বারটাই কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হবে। তাহলে 20 নাম্বার চেঞ্জ দ্য ভয়েসের ক্ষেত্রে ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ই সেজ, এটা হোয়াট ডাজ ই সে ইজ আন্ডারস্টুড বাই ইউ, এটাই কিন্তু আমরা রাইট অ্যান্সার বলে ধরে নিচ্ছি। আচ্ছা, এবার যদি এই গ্রামারগুলো আপনাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমরা এই টাইপের গ্রামার আবার দিতেই থাকবো। গ্রামারগুলো এরকম প্র্যাকটিস সেট আকারেই দেওয়া থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ ওয়ান্স again. Please subscribe the channel and stay tuned.